হ্যালো, গুড মর্নিং। আজকে ডে 4, সকাল এখন বাজে 8:05। আমরা রেডি, আমরা এবার বেরোবো হচ্ছে তাওয়াংয়ের জন্য। তোমরা এখানে দেখো এত সুন্দর নদীর ভিউটা দেখতে পাবে। আমরা এই হোটেলটা বুকিং করেছিলাম এই ভিউটার জন্য। আর এখানে ঠান্ডা এখন আপাতত আই গেস 5 হবে এখন এই মুহূর্তে, কারণ 3 ভোরবেলা পড়েছিল, এখন ওইরকমই হবে। ভালোই ঠান্ডা আছে আর রোদও উঠেছে, ক্লিয়ার ওয়েদার আছে, খুব ভালো লাগছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব বেরিয়ে, কারণ নাহলে এখানে ওয়েট করলে একটু দেরি হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি চাইছি তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে সিনিক বিউটিগুলো এনজয় করতে। আজকে অনেকটা জার্নি আছে। হ্যাঁ, আসলে কি হয়, যত উপরে যায় তত মেঘ বলো বলো টাইমের সাথে সাথে ওটাকে কভার করে দেয়, পাহাড়গুলো কভার হয়ে যায়। তো চাইছি যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ভিউ দেখতে পারবো আর তোমাদেরকে ভিউ দেখাতে পারবো। তো চলো আমরা বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়েছি। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। এই যে তোমরা দেখো রাস্তা, ভীষণ ক্লিয়ার ওয়েদার। এখন অবধি সকালবেলা আমি একটু মেঘ দেখেছিলাম, বাট এখন তো দেখছি ভালোই রোদ তো উঠেছে, ক্লিয়ার ওয়েদার। আশা করি মোটামুটি মাঝখানে স্টপ ফপ দিয়ে 2-2:30-এর মধ্যে পৌঁছে যাওয়া উচিত। এটা তো টানা টাইম দেখাচ্ছে, টানা যদি যাই তো আমরা মাঝখানে তো দাঁড়াবোই, ব্রেকফাস্ট করবো, দেন যে যে জায়গাগুলো দেখার আছে সেগুলো দেখবো। তো সেটা হয়ে আই গেস ওই 3টে ধরছি এখন অবধি। বাকিটা তো তোমাদের আপডেট দিতেই থাকবো, কতক্ষণ কি লাগছে না লাগছে। কি কেমন লাগছে আজকে? তো আরো ওঠা, আরো উপরে যাচ্ছ। কালকেই আমার যা হয়ে গেছে এক্সপিরিয়েন্স রাতের বেলা পাহাড়ে চড়ে, এখন তো ভালোই লাগছে, এখন কমফোর্টেবল হয়ে গেছি। কমফোর্টেবল পাহাড়ে গাড়ি চালিয়ে কমফোর্টেবল, ব্যাস আর কি চাই। নিজের ওপর কনফিডেন্টটা খুব অ্যাকচুয়ালি দরকার। মানে কনফিডেন্ট আপনি যদি থাকেন না নিজের ড্রাইভিং নিয়ে, তাহলে কারো বাবার ক্ষমতা নেই আপনাকে আটকাবে। কনফিডেন্ট হও, ওভার কনফিডেন্ট হও। ওভার কনফিডেন্ট হবে না। পাখিটা কি সুন্দর হেঁটে হেঁটে চলে গেল। আপনি জানেন যে আপনি ভালো গাড়ি চালান, আপনি জানেন আপনি এই রাস্তা উঠিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখবেন ফ্লোতেই হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। আমার কালকে যেটা হয়েছিল, মানে আমাদের লেট হয়েছিল দিরাঙ্গে ঢুকতে, মানে রাত হয়ে গেছিল। আমি যেটা চাইছিলাম না, দুজনেই আমরা বলছিলাম যে রাত হয়ে গেল, পাহাড়ে উঠবো, কিন্তু দিব্যি গাড়ি চালিয়ে চলে এলো, সুন্দর, কিচ্ছু হয়নি। দেখো নদীটা দেখো তোমরা, জানি না কতটা দেখাতে পারলো। দেখিয়ে দেবো, আমরা দাঁড়িয়ে যাবো একটা জায়গায়। হ্যাঁ একদম, এখনো পাশ থেকেই যাচ্ছে। দেখো এটা কি কান্দিবাগ, তাই তো? হ্যাঁ, আপাতত ঠান্ডা তো আছে এখন। বেলা পড়লে একটু তো গরম লাগবেই, কারণ রোদটা থাকলে পাহাড়ে ঠান্ডা থাকলেও গরম লাগে। তো চলো, এরপর নেক্সট স্টপ হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা চাটা কিছুই খাইনি, কারণ এই তাড়াতাড়ি বেরোনোর জন্য। তাও আমাদের 8টা বেজেই গেছে। 8টা কি, 8:30 বেজেই গেছে। স্টার্ট করতে করতে 8:30 বেজে তাও গেছে। রেডি করেনি এখনো। হ্যাঁ, ওদের রেডি ছিল না, হোটেলে এখনো ব্রেকফাস্ট রেডি হয়নি, ওরা করছে আর নিয়ে যাচ্ছে। আমরা এখানটা দাঁড়ালাম একটা সুন্দর ভিউ এসছে সেটা দেখার জন্য।
ভাবুন, হিমালয়ের ঠান্ডা কুয়াশায় ঢাকা এক পাহাড়ি রাস্তা, চারিদিকে নিস্তব্ধতা, আর হঠাৎই সেই নীরবতা ভেঙে গর্জে ওঠে গুলির শব্দ। 1962 সাল, সাইনো ইন্ডিয়ান যুদ্ধ চলছে। অরুণাচল প্রদেশের নিউকমাডুং একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এটি ছিল তাওয়াং থেকে দক্ষিণে যাওয়ার কৌশলগত পথ। চীনা সেনারা তাওয়াং দখল করার পর দ্রুত এগিয়ে আসে, আর সেই পথেই বাধা হয়ে দাঁড়ায় আমাদের ভারতীয় সেনারা। শুরু হয় এক অসম যুদ্ধ। একদিকে সংখ্যায় বেশি ও সুসংগঠিত চীনা বাহিনী, অন্যদিকে সীমিত রসদ আর কঠিন পরিস্থিতিতে ভারতীয় সেনারা। পাহাড়ি এলাকা, ঠান্ডা আবহাওয়া আর যোগাযোগের অভাব সবকিছু মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে কঠিন ও ভয়াবহ। তবুও ভারতীয় সেনারা লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত, কিন্তু শেষমেশ কৌশলগত কারণে তাদের পিছিয়ে আসতে হয়। নিউকমাডুংয়ের যুদ্ধ হয়তো জয়ের ছিল না, কিন্তু এটি প্রমাণ করে সাহস আর আত্মত্যাগ কখনো হার মানে না। এই ছিল নিউকমাডুংয়ের যুদ্ধ, একটি ছোট্ট জায়গা কিন্তু বড় ইতিহাস। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটার এই জায়গাটার নাম হচ্ছে কামেং কালচার অ্যান্ড হেরিটেজ মিউজিয়াম। এটা ঠিক দিরাং থেকে তাওয়াং যাওয়ার কিছুটা আগেই পথে পড়েছে। আর ভেতরে আমরা দেখলাম সৈন্যদের ট্রেডিশনাল কি ওয়ার স্টাইল, কতজন এখানে স্যাক্রিফাইস করেছে, আমাদের কতজন শহীদ হয়েছে ইন্ডো চায়না ওয়ার যেটা হয়েছিল 1962-তে। আর স্পেশালি দ্য ব্যাটল অফ নিউকমাডুং, যে ব্যাটেলটা এখানে হয়েছিল এটাকে নামকরণ করা হয়েছে। তো সেখানে আমাদের কত সৈন্য শহীদ হয়েছে সেটা জানলেও মানে গায়ে কাঁটা দেয়, যে এরকম মানে এইরকম অবস্থায় এরকম মানে আমরা রাতের বেলা শান্তিতে শুতে পারছি শুধুমাত্র এই আমাদের ইন্ডিয়ান আর্মিদের জন্য। তাই জন্য ইন্ডিয়ান আর্মিকে আমি কোটি কোটি স্যালুট করছি, যে তারা মানে প্রতিটা সময় আমাদেরকে ঘিরে রেখেছে, প্রতিটা সময় আমাদেরকে সেফ ফিল করাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়ান আর্মি ফর ইয়োর সার্ভিস। আর আমরা পুরো জীবন তোমাদের কাছে মানে ইয়েতে থাকবো, ঋণে থাকবো। এত তোমরা নিজেদের সাহস, নিজেদের বল, প্রতিভা এখানে দেখিয়েছো, সত্যি জানলেও গায়ে কাটা দেয়। দিরাং থেকে তাওয়াংয়ের এই পাহাড়ি রাস্তা শুধু একটা পথ নয়, এটা একটা অনুভূতি। গাড়ি এগিয়ে চলে আঁকাবাঁকা পথে, আর আমরা যেন ধীরে ধীরে শহরের সব শব্দ, সব ক্লান্তি পেছনে ফেলে যাচ্ছি। চারপাশে শুধু পাহাড়, মেঘ আর এক অদ্ভুত নীরবতা, যা শব্দের থেকেও অনেক বেশি কিছু বলে। এই রাস্তায় চলতে চলতে মনে হয় আমরা জীবনে কত কিছু নিয়েই ব্যস্ত থাকি, অথচ এই সরল নির্জন সৌন্দর্যই আসলে সবচেয়ে সত্যি। দ্য মাউন্টেন্স আর কলিং অ্যান্ড আই মাস্ট গো। হয়তো সেই কারণেই বারবার এখানে ফিরে আসতে ইচ্ছে করে, এই শান্তির কাছে, এই অনুভূতির কাছে। তো আমরা এখন সেলা পাস ধরবো। তো সেলা পাসের জন্য হচ্ছে এই রাইট সাইডের বাঁকটা নিতে হবে, আর ওদিকে সোজা রাস্তা একটা ছিল, সেই সোজাটা বেরিয়ে যাবে সেলা টানেলের দিকে। তো আমরা সেলা পাস দিয়ে যাবো যেহেতু, তাই সেলা পাসের রাস্তাটা ধরলাম। সেলাপাড়ের রাস্তা, সেলাপাশের যে কোনো পাশের রাস্তাই কিন্তু খুব একটা এক্সপেক্ট করা চলবে না যে খুব ভালো হবে। আমরা অ্যাকচুয়ালি যাওয়ারটা সেলাপাস ধরেই করলাম, যাতে আলটিমেট ব্যাপারটা এখানে এক্সপিরিয়েন্স করে নেওয়া যায়। কারণ আসার সময় কীরকম ওয়েদার থাকবে, কি থাকবে বোঝাতে যাচ্ছে না, তাই এখন ক্লিয়ার ওয়েদারে সেলাপাস থ্রু দিয়েই যাচ্ছি আমরা। একেবারে ক্লিয়ার বলবো না, হ্যাঁ, কারণ অলরেডি মেঘ দেখতে পাচ্ছি, অলরেডি মেঘ উপরে পুরো মেঘ ভর্তি। তো হোপ কি মোটামুটি ঠিকঠাক পাবো, দেখা যাক।
সেলা পাসের থ্রু দিয়ে যাচ্ছি, আর সেলা পাসের একটা জায়গায় দাঁড়িয়েছি, বরফও দেখতে পেয়ে গেছি, বাট ওখানে আনফর্চুনেটলি দাঁড়াবার কোনো জায়গা ছিল না, তাই ওখানে বরফটা দেখাতে পারলাম না। বরফ জমে আছে কিছু কিছু জায়গায়, অদ্ভুত সুন্দর লাগছে, বলো অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। যাবে নাকি নিশ্চয়? তো বরফ দেখে মনটা ভরে গেল, যেটা দেখতে আসা। অ্যাকচুয়ালি বরফ তো আমরা অনেক দেখেছি, বাট বরফ দেখলেই একটা মনটা খুশি হয়ে যায়। আজকের এই যাত্রা যেন একদম অন্যরকম। আমি এখন গাড়ি চালাচ্ছি সেলা পাসের সেই বিখ্যাত রোমাঞ্চে ভরা পাহাড়ি রাস্তা দিয়ে। এই রাস্তা শুধু একটা পথ না, এটা একটা অ্যাডভেঞ্চার। একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ, আর মাঝে এই আঁকাবাঁকা রাস্তা। প্রতিটা টার্নেই যেন একটা নতুন গল্প লুকিয়ে আছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মেঘগুলো এতটাই নিচে যে মনে হচ্ছে আমি যেন মেঘের ওপর দিয়েই গাড়ি চালাচ্ছি। চারপাশে সাদা মেঘ, ঠান্ডা হাওয়া আর এক অদ্ভুত নীরবতা, সব মিলিয়ে একটা অবাস্তব অনুভূতি। সত্যি বলতে এই মুহূর্তে আমি একটু ওভারওয়েলড। প্রকৃতির এত বিশালতা আর সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্বটাই যেন ছোট মনে হয়। আর একটু পরেই পৌঁছে যাব সেলা লেকের দিকে। শুনেছি ওখানকার সৌন্দর্য কথায় প্রকাশ করা যায় না। আওয়ার এনভেলপ এখন চলে এসেছে সেলাতে, দ্য মাইটি সেলা পাস। এটা 13,700 ফিটে আছে। আমরা পৌঁছে গেছি। এখান থেকে তাওয়াং আরও 70 কিলোমিটার। আমরা তাওয়াংয়ের দিকে এগোবো। চারিদিকের এনভায়রনমেন্টটা দেখো, পাথরের জায়গা। সেলা পাস 30,700 ফিট, দুর্দান্ত জায়গা। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর অল্টিটিউড তো অবভিয়াসলি হাই, যার জন্য শ্বাসকষ্ট একটু বুঝতে পারবে, বাট এমন কিছু নয়, মানে একটু বুঝতে পারবে। চূড়ান্ত হাওয়া দিচ্ছে, চূড়ান্ত ভয়ঙ্কর চিলি উইন্ড দিচ্ছে, বাপরে বাপ। উফ। হ্যাঁ, আমার একটু মাথাটা যন্ত্রণা করছে, মানে যন্ত্রণা মানে হালকা হালকা ধরে থাকা ব্যাপারটা, যেটা অল্টিটিউডের জন্য হয়। এই জিনিসটা আমি খুব মেজরভাবে ফেস করেছিলাম যখন আমি, আমার দিকে নেই কেন, এই জিনিসটা আমি মেজরভাবে ফেস করেছিলাম যখন আমি চন্দ্রতাল লেক গেছিলাম। তখন মারাত্মক অবস্থা হয়েছিল আমার, তো বাট স্টিল আমি গেছিলাম, যাইনি কেন, গেছি। আন্ডার এস্টিমেট করে ফেলেছি অরুণাচলকে। বয়স্ক মানুষদের আসবেন না, যারা প্রচণ্ড ফিট, মানে ফিট একেবারে, প্রত্যেক দিন সে ভালোভাবে হাঁটাচলা করে প্রত্যেক দিন, তাদের জন্য ঠিক আছে, বাট নর্মাল যারা, তারা আসবেন না। কলকাতার ওয়েদারে যখন নিজেদের বাসস্থান, সেখান থেকে 13,000 ফিটে এসে এটা হওয়াটা কোনো মানে অস্বাভাবিক ব্যাপার নয়। হাঁপুনি, অক্সিজেনের কমতি, এইটাই তো মজা, এইটাই তো পাহাড়ে ওঠার মজা। সেলা পাস প্রায় 13,700 ফুট উচ্চতায় অবস্থিত, যেখানে বাতাসে অক্সিজেনের মাত্রা অনেক কম। এই জন্যই অনেক সময় হাই অল্টিটিউড সিকনেস বা এএমএস দেখা দেয়। তাই এখানে আসার আগে কিছু বিষয় মাথায় রাখা খুব জরুরি। ধীরে ধীরে উপরে ওঠা, শরীরকে আশেপাশের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া, প্রচুর জল খাওয়া,
আর প্রয়োজন হলে অক্সিজেন ক্যান সঙ্গে রাখা। দেখো গুগল বাবা জীবনকে দেখো, আমাদের গাড়ি নাকি হাওয়ায় উড়ছে, নো রাস্তা হাওয়ায় উঠছে আমাদের গাড়ি, দেখো হাওয়ায় উঠছে। এদিকে পিছনে NH13, ওয়াও কেমন লাগছে তোমার? দারুণ। এই দেখো এই দেখো 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 দেখো, এই দেখো দেখো কি ভুতুড়ে কি ভুতুড়ে। ভূতে ঢুকছে। মিথুন দেখতে কিছুটা গরুর মতো, কিন্তু একটু বেশি শক্তিশালী আর বন্য ধরনের। এদের বৈজ্ঞানিক নাম বস ফ্রন্টালিস, আর এরা সাধারণত পাহাড়ি জঙ্গল এলাকাতেই থাকে। অরুণাচল প্রদেশের মানুষের জীবনে মিথুনের একটা আলাদা জায়গা আছে। বিয়ে, উৎসব বা বিশেষ অনুষ্ঠানে মিথুন অনেক সময় ব্যবহার করা হয়, আর এটাকে সম্মান আর সম্পদের প্রতীক হিসেবেও ধরা হয়। তাওয়াং এখান থেকে 70 কিলোমিটার, আর আমরা জাং হচ্ছে 32 জাং কিলোমিটার। হচ্ছে 32। এই রাস্তার মধ্যে জাং পড়বে। জাংয়ে আমরা একটা স্টপ নেব। এইদিকে দেখো সব বরফ জমে আছে, নদীটা, ঝর্ণা নদী সব জমে গেছে। আর ওখান থেকে দেখো সূর্যের এটা আসছে, কি ভালো লাগছে দেখতে, দুর্দান্ত আসছে। ঝর্ণা জমে গেছে, কি সুন্দর। ওইখান দিয়ে এখনো পড়তে যাও, এই আমার নিচে সব জমে গেছে, পুরো ব্ল্যাক আইস হয়ে গেছে এখানে বরফটা জমে। এটা পুরো ব্ল্যাক আইস, রাস্তার মধ্যে উঠে এসেছে জলটা, পুরো ব্ল্যাক আইস। এই পথে এগোতে এগোতে আমরা দেখলাম ছোট ছোট ঝর্ণাগুলো পুরো জমে বরফ হয়ে গেছে। দেখতে অসাধারণ সুন্দর। ছোটবেলায় ক্রনিকলস অফ নার্নিয়া মুভিতে ঠিক যেরকম বরফের দেশ দেখেছিলাম, ওরকমটাই দেখতে লাগছিল। জল যেখানেই পড়েছিল সেখানেই বরফ হয়ে তৈরি হয়েছে ছোট ছোট আইস ফলস। প্রকৃতির এই রূপ সত্যিই চোখ ধাঁধানো। তবে এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে কিছু চ্যালেঞ্জ। রাস্তার অনেক জায়গায় তৈরি হয়েছে ব্ল্যাক আইস, যা চোখে প্রায় দেখা যায় না। এই ব্ল্যাক আইসের ওপর গাড়ির চাকা খুব সহজেই স্লিপ করে যায়, ফলে ড্রাইভিং হয়ে ওঠে বেশ কঠিন আর ঝুঁকিপূর্ণ। আপনার কাছে যদি স্নো চেন থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি না থাকে এই রকম ধরনের রাস্তায় খুব সাবধানে ধীরে গাড়ি চালানোই সবচেয়ে নিরাপদ। আমরা এখন দাঁড়িয়ে আছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের কাছে। অরুণাচল প্রদেশে তাওয়াংয়ে যাওয়ার পথে অবস্থিত একটি ঐতিহাসিক স্মৃতিসৌধ। এই মেমোরিয়ালটি উৎসর্গ করা হয়েছে রাইফেলম্যান যশবন্তগড় সিং রাওয়াতকে। তিনি 4th গারওয়াল রাইফেলসের একজন সাহসী সৈনিক ছিলেন। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় নুরানাং সেক্টরে তিনি অসাধারণ সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন এবং কর্তব্য পালন করতে গিয়ে তিনি শহীদ হন। তার এই বীরত্বের জন্য ভারত সরকার তাকে মরণোত্তর মহাবীর চক্র প্রদান করে। এই স্মৃতিসৌধটি ভারতীয় সেনাবাহিনীর দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এবং এখানে তার স্মৃতিতে একটি মন্দির ও স্মারক তৈরি করা হয়েছে, যেখানে প্রতিদিন শ্রদ্ধা জানানো হয়। এই অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যুদ্ধের সময় নিহত চীনা সৈনিকদের প্রতিও সম্মান দেখানো হয়েছিল। কিছু স্থানে তাদের দেহ যথাযথভাবে দাহ বা সমাধিস্থ করা হয়, যা যুদ্ধের মাঝেও মানবিকতার একটি বিরল উদাহরণ। জাস্ট বলে বোঝাতে পারবো না কি ফিল করছি, জাস্ট অসাধারণ অসাধারণ। স্যালুট টু ইন্ডিয়ান আর্মি, স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। অসাধারণ, মানে এইসব জায়গায় এলে মানে বুকটা ছ্যাঁত করে ওঠে একদম পুরো।
কষ্টে আর গর্বে দুটোই, মানে জাস্ট অদ্ভুত সুন্দর। আমি এখানের বেশ কিছু দেখলাম বাংকার্স এখনো পর্যন্ত আছে, মানে আস্ত আছে। এই বাংকার দেখাচ্ছি আমি ভেতরে ঢুকে যে কীরকম হতো বাম্পার অ্যাকচুয়ালি। এসো, এখানে মোস্ট প্রবাবলি সোলজাররা শুতো, আর এটা একটা বাংকার, জাস্ট সেরকম কিছু না, এরকম বাংকার লুকিয়ে থাকতো সেনারা। বাহ বাহ বাহ, ইন্ডিয়া জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। ঠিক এই গাছের গুড়ির নিচেই রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। গাছের গুড়িটা এরকমভাবে রাখা আছে, প্রিজার্ভ করা আছে। জয় হিন্দ। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, বিভিন্ন প্রকৃতির মানুষ তো আসে, সব জায়গা থেকেই আসছে মানুষজন। এই রকম মানে গা ছমছমে একটা ইন্ডিয়ান আর্মিদের একটা বানানো, মানে যেখানে উইটনেস করেছে এই জায়গাটা 1962 ওয়ার, সেখানে প্রত্যেকজনের মুখে ন্যাশনাল সং বা কোনো রকম দেশভক্তির সং শুনতেই পাবেন। আমি তো চলতে চলতে বেশ কিছুজনকে গাইতে শুনছিলাম, বন্দে মাতরম বলছে, কেউ গাইছে বন্দে মাতরম, কেউ গুনগুন করছে জনগণ মন, কেউ গুনগুন করছে এ মেরে বতনকে লোগো। যে যেরকমই হোক, এই সব জায়গায় এলে দেশভক্তিটা মানে দ্বিগুণ হয়ে যায় মানুষদের। যে যেরকমভাবেই কাজ করছে, যেরকম নিজের জীবনে যে যেরকমভাবেই যাক, কিন্তু আলটিমেটলি মনে রাখতে হবে যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট দেশে আছি, আমরা কেন ইন্ডিপেন্ডেন্ট হয়েছি আর কাদের জন্য ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, এই জিনিসগুলো নিজের মনের মধ্যে রাখাটা খুব দরকার। অনেকগুলো বাংকার আছে এইখানে, উপরে, এই নিচ দিকে, এইখানে একটা, অনেক বাংকার দেখে কিন্তু বোঝা যাবে না, চোখে কানফ্লাজ হয়ে গেছে ব্যাপারটা খুব ভালোভাবে। বাংকার, অনেক বাংকার আছে এখানে। আরেকটা বাংকারে যাচ্ছি এখন, এই যে দেখো কীরকমভাবে বাংকার আছে, কীরকমভাবে তখন ইন্ডিয়ান আর্মিরা থাকতো এখানে বছরের পর বছর, পরিবার ছেড়ে, ঘর ছেড়ে এইসব বাংকারে থাকতো। চল দেখা যাক ভেতরে কীরকম কী স্ট্রাকচারে বাংকার তৈরি করা হয়েছে। অদ্ভুত অদ্ভুত ফিলিং, উফ দুর্দান্ত। দেখবো এখানে, দেখবো কীরকমভাবে সৈনিকরা থাকতো আগে। এখানে জিনিসপত্র হাত দিচ্ছে, যেটা আমার একদমই ইচ্ছে করছে না, একদমই করার ইচ্ছে নেই কোনো রকম। যাই হোক, এটা অপারেশনস রুম। এই যে এরকম অপারেশনস রুমে আর্মিরা পরবর্তী কী মিশন, কী অবজেক্টিভস, সেই সব ডিসকাস করতো। মনে হচ্ছে মুভি সেটে আছি। অদ্ভুত, ওয়াও। একটা সোলজারের যাবতীয় যা জিনিসপত্র দৈনন্দিন জীবনে যা যা লাগে, মোটামুটি ব্যাগ, তার স্লিপিং ব্যাগ, ক্যাপ, সক্স, জ্যাকেট। এটা রেডিও রুম, চলো দেখি রেডিও রুমে কী আছে। ইয়েস, রেডিও রুমে এই যে এইরকম, আমি এটা ছোঁবো না, অনেকের 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 আমি দেখছি যে অনেকে বসে ছবি তুলছে, ফোন টোন টাচ করছে। আমার মানে এগুলো এতই ফ্র্যাজাইল হয়ে গেছে, অনেক পুরোনো দিনের মেশিন তো, আমার ছোঁয়ার কোনো ইচ্ছে নেই, বাট আমার দেখতেও খারাপ লাগে। এইটুকু জ্ঞান নেই, এইসব জিনিসপত্র এখানে ছুঁতে নেই। যাই হোক, আমরা এবার একটু লাঞ্চের জন্য যাচ্ছি, অনেক বেজে গেছে, লাঞ্চ হয়নি। আর এখানে মিলিটারি ক্যাফেতে লাঞ্চে শুধু ধোসাই আছে, মশলা ধোসা। মশলা ধোসা এখন খেতে ইচ্ছা করছে না, তো দেখি আগে গিয়ে যদি কিছু পাই। ম্যাগি হলেও চলে যায়, বাট
ধোসা এখন ইচ্ছা করছে না। তো যাই, হ্যাঁ না তো টুকটাক স্ন্যাক্স আছে সেগুলো তো খাবোই। যাই হোক, এগোনো যাক। আবার খিদেও পেয়েছে একটু একটু, আর ও তো ড্রাইভ করছে, ড্রাইভ করলে খিদেও পায়। তো ওর খিদে পাচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু কী করবো, সারা রাস্তা শুধু মিঠুন দেখেই যাচ্ছি। ঘরে নেই নুন, হব মিঠুন। মিঠুন এই যে আরেকটা মিঠুন, খুব কিউট দেখ। ও তোমাকে বলাই হয়নি, ওইখানে দেখো বরফ কিরকম পড়েছে। ওইখানে দুটো ছেলে বেশ সুন্দর, মিঠুনটা ওখানে দাঁড়িয়ে ছিল, ঘাস ফাস খাচ্ছে, দাঁড়িয়ে আছে। বেচারা একটা কুকুরকে দেখেও ভয় পেয়ে গেছে, এমনি চমকে গেছে। হ্যাঁ, এত কিউট লাগলো। কুকুরটা তো চলে গেল, মিঠুনটা কি করলো, ওই যে বেড়া দেওয়া আছে না, আমরা দেখছি মানে ওই ছেলেগুলো দেখছি পাশে আসছে ফটো তুলতে, ও বেচারা ভয় পেয়ে বেড়া ফাড়া ছিঁড়ে ভেতরে ঢুকে গেছে। ওদেরকে ওদের মতন থাকতে দাও। কেন আমি একজনকে বললাম যে ওরা কিন্তু ডিস্টার্ব ফিল করে, এত কাছে যাবেন না। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাই দেখো ওরা কি সুন্দর ক্যাম্পিং করছে। হ্যাঁ, মানুষকে তো ভালো কথা বলা যায় না, কারণ জ্ঞান নিতে পারে না। এটা জ্ঞান নয়, এগুলো নর্মাল সেন্স হওয়া উচিত, নর্মাল সেন্স, কমন সেন্স এগুলো মানে না থাকে। আর কি বলবো, মানে কোনো দিকেই সেন্স নেই। তুমি শোনো, আরেকটা জিনিস দেখো কি রকম মানুষজন। এই কিছুক্ষণ আগে মানুষজনদের নিয়ে আমি ভালো ভালো কথা বলছিলাম, সিরিয়াসলি মানে কি বলবো আর। ওই বাংকার জাং এখন 16 কিলোমিটার, ওই বাংকারগুলোতে ঢুকছিলাম না, বাংকারগুলোর মধ্যে একটা বাংকারে ছিল হচ্ছে সেকশন বাংকার আর কি, মানে কি রকম ভাবে আর্মিরা ওখানে থাকতো আর কি আগে, সেইটা তৈরি করেছিল। ঠিক আছে, ওখানে তোমার আগেকার দিনের ফোন একদম অরিজিনাল, হ্যাঁ, অ্যান্টিক জিনিসপত্র রাখা আছে, আর্কাইভাল জিনিসপত্র। সেইখানে লোকগুলো ওই আর্মিদের চেয়ারে বসে নিয়ে ওই ফোন ঘাঁটছে, ফোন হাতে দিয়ে এরকম ভাবে পোজ করে তুলছে ছবি। আমি বললাম কেন ওইসব কেন করতে যাও তোমরা? কত ফ্র্যাজাইল হয় জিনিসপত্রগুলো, এখন ভেঙে টেঙে গেলে তোমরা জানো না মানে কোন মানুষের সিভিক সেন্স বলো, কি বলবো, কমন সেন্স বলো, মানে কোনো রকম সেন্সই নেই, কোনো রকম সেন্সই নেই। এই জন্যই আমরা পিছিয়ে, এইটার জন্যই আমরা পিছিয়ে। কোনো জিনিস মেন কথা হচ্ছে এখানে এসেছো, এখানে জায়গাটাকে রেসপেক্ট করো, যে জিনিসের জন্য এসেছো সেটা এনজয় করো, দেখো কারা কি করেছে সেটা দেখো। হয়তো কারা কি করেছে সেটা হয়তো আমিও বলতে পারবো না অত মুখস্থ করে, বাট স্টিল একটু রেসপেক্ট তো দেখানো যেতেই পারে, তারা আমাদের জন্য এত কিছু করে। যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো মিউজিয়াম পারপাস, সেগুলো তোমাদের দেখার জন্য, তোমাদের নলেজের জন্য, সেগুলো নিয়ে ঘাটাঘাটি করে। আর আজকালকার মানে সব কিছুই ওই সোশ্যাল মিডিয়ায় ফানি পোস্টের মতন হয়ে গেছে, তো ওই করব বলে যা খুশি করলাম সেটাই হয়ে যায় আর কি, সেইটাই করছে মানুষজন, সেটা নিয়ে কিছু বলার নেই। আমরা হয়তো কয়েকটা লোক করি না এরকম জিনিস, বাট ম্যাক্সিমাম লোকই এগুলো করে। তো কি বলবো, কিছু বলার নেই। আমি যেমন এই ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে জল আছে, বাট ফ্লাশটা কাজ করছে না, বাট বালতিতে কল দিয়ে জল, মানে বালতি দেওয়া আছে, কল রয়েছে, কলে জল পড়ছে। মানুষ তো একটুখানি জাস্ট কলটা খুলে জলটা দিয়ে দিতে পারে, বাট দেবে না, সেটা কিছু করার নেই। মানে এটা হচ্ছে মানুষের থিঙ্কিং যে আমি কেন জল দেবো, তো তুমি টয়লেট করছো তুমি জল দেবে না, আর কে দেবে? তোমার টয়লেটে অন্য লোক এসে তোরই জল দেবে। তুমি যদি টয়লেট করে জল দাও তাহলে পরের জন সেই জিনিসটা ক্লিন পাবে, বারে বারে কাউকে ক্লিন করার জন্য তো থাকতে লাগে না। যদি কোনো লোক নেই, নিজেই যদি নিজের দায়িত্ব নিয়ে এই ডিউটিগুলো করা যায়, তাহলে অবভিয়াসলি দেখবে সব জিনিস ক্লিন থাকে। এই যে নোংরা ফেলা যেখানে ফেলছি, আমরা যেমন গাড়ি করে যাচ্ছি, টুকটাক যা জিনিসপত্র, আমাদের গাড়িতে একটা ছোট্ট ডাস্টবিন আছে, সেটার মধ্যে ফেলছি। কারো যদি ডাস্টবিন নাও থাকে, সে একটা প্লাস্টিক ক্যারি করতে পারে, বা একটা কিছু মানে কিছু একটা জায়গা যেটার মধ্যে সমস্ত জিনিসগুলোকে ক্যারি করো, নিয়ে গিয়ে নয় তুমি হোটেলের মধ্যে ডাস্টবিনে ফেলো, আর নয়তো নিয়ে চলে যাও, বাড়ি নিয়ে চলে যাও, নিয়ে গিয়ে ওখানে বাড়ির ডাস্টবিনে ফেলো, রাস্তায় ফেলো না, কারণ এই সব জায়গাগুলো ভীষণ পরিষ্কার। সেরকমই ওয়াশরুমটাও হচ্ছে পাবলিক জায়গা, পাবলিকে ইউজ করছে, তো প্রত্যেকটা পাবলিক যদি নিজের দায়িত্ব নিয়ে জিনিসগুলো ক্লিন রাখে, তাহলে কোনো লোক লাগে না ওখানে ক্লিন রাখার জন্য, কোনো মানুষ লাগবে না যে ক্লিন করার জন্য, একদম। কিন্তু সেটা কেউ করবে না। এটা আমাদের লাস্ট ইয়ার আমরা ঘুরতে গেছিলাম, সেখানেও এক্সপিরিয়েন্স করেছি, বাট সেই গল্প অন্য কোনো দিন বলা যাবে। বাট
এই হচ্ছে ব্যাপার, মানে পাবলিক টয়লেট আমরা বলি যে পয়সা নিচ্ছে পরিষ্কার করে না, এরা তো পয়সাও নিচ্ছে না। পরিষ্কার করাটা নিজের দায়িত্ব। তুমি নিজে ঘরে টয়লেট করে নিজে জল দাও, যাই করো, তুমি হাত ধুচ্ছ, বাট স্টিল ওখানে জল দেওয়া যাবে না। মানে একটু বেসিক ডিসেন্সি মেনটেন করলেই দেখবে সব ওভারঅল জিনিসটাই ভালো লাগে। তোমার আমাদের নিজেদেরও ভালো লাগে। আমি সবাইকে মানে আমাদেরকে নিজেদেরকেও বলছি যে আমরা যদি সবাই মিলে একসাথে এই ব্যাপারটা নিয়ে মানে জেগে উঠি যে হ্যাঁ আমরা সবাই নিজের দেশটাকে সুন্দর করে তুলবো, তো কারুর বাবার ক্ষমতা নেই দেশটাকে নোংরা করা। হ্যাঁ, আমরা বাইরের জায়গাকে বলি এত ভালো এত ভালো, কেন বলি? তাদের নিজেদের এই সেন্সটা আছে বলে। আমাদের সেন্সটা যদি আমরা নিজেরা ঠিক করে নিই তাহলে আমাদের দেশ কিছু খারাপ না, আমাদের দেশ অনেক সুন্দর। আমাদের দেশে অনেক কিছু আছে যেগুলো অন্য জায়গায় হয়তো পাবো না। এত কিছু মানে সবই আছে এত এত মানে পাহাড়, এত নেচার, এত সমুদ্র, এত কিছু আছে, সমস্ত কিছু আছে, কিছুর কমতি নেই। কিন্তু সেই জায়গাটাকে ঠিকঠাক করে নিজেরাই যদি না মেনটেন করি, আর কিছু করার নেই। এই যে আমাদের মতন বয়সী কিছু ছেলেরা ওখানে বাংকার, যেগুলো সেই বাংকার থেকে এটা কি বলে, ভুলেই গেলাম জিনিসটা কি করছিল, নোংরা করছে বাংকার। একটা বাংকারের মধ্যে কুরকুরের প্যাকেট দেখলাম, তারপরে আরেকটা বাংকারে দেখলাম একটা খালি বোতল পড়ে আছে। এগুলো তো আমাদের মতন লোকেরা গিয়েই করে না, এটা তো আর ওখানে মিলিটারিরা এসে করে যায় কিছু বলার নেই। এটা আমাদের মতন লোকেরাই করে। আমাদের ইন্ডিয়ান আর্মিও দেখছে এসব, যে সত্যি এদের জন্যই আমরা লড়ি। বাহ, কত ভালো মানুষ সবাই, এদের জন্যই লড়ি। না, ওরা নিজের দেশ বাঁচানোর জন্য নিজে লড়ছে। দেশের লোকগুলো বদমাইশি করলে আর কি করার? একটা আমি কলকাতাতে ফোর্ট উইলিয়ামের মাথাকে বাঁচাচ্ছে ওরা। একটা ব্যানার আছে ফোর্ট উইলিয়ামের সামনে, ব্যানারটার কথাটা আমার খুব ভালো লেগেছিল, যে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ফাইট, বি এ সিটিজেন হু ইজ ওয়ার্থ ফাইটিং ফর। ঠিক আছে, তো এই কথাটা খুব ভালো। মানে তুমি যদি নিজে মানে ওয়ারের জায়গায় না যেতে পারো, তুমি যদি নিজে আর্মি না হতে পারো, তাহলে অ্যাটলিস্ট ওরকম সিটিজেন হও যাদের জন্য আর্মিরা মানে ভাববে যে হ্যাঁ এইরকম মানুষদের জন্য তো আমরা লড়তেই পারি, কোনো অসুবিধা নেই, এরকম দেশপ্রেমিক মানুষদের জন্য আমরা লড়তেই পারি। তো এই কথাটাই আমার হঠাৎ মাথায় এলো। যাই হোক, ওসব পরের কথা। ব্লগটা আবার একটু বেশি দেশাত্মবোধক ইয়েটা হয় না, দেশাত্মবোধক না, এগুলো নর্মাল মানুষের একটু সিভিক সেন্স একটু মানে যদি ইয়ে হয়ে যায় না আমাদের, হ্যাঁ ভালো ইয়ে হয়ে যাবে। যাক, আর অত ভারী ভারী কথা বলে লাভ নেই। আমরা এখন নেক্সট খুঁজছি হচ্ছে খাবার জায়গা, যাবো ওখানে খাবো, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কোথায় গেল এটা? এখান থেকে আর 10 কিলোমিটার। সোজাই দেখাচ্ছে কি? হ্যাঁ, রাস্তাটা চেঞ্জ হলো, এটা এইদিকে ছিল, এইদিকেই যেতে হবে আমাদের। তো 10 কিলোমিটার, তাহলে পৌঁছে যাবো তাওয়াং। ওই 6টা বেজে যাবে পৌঁছাতে। অন্ধকার হয়ে গেছে আজকেও, আর কিছু করার নেই। মাঝখানে এত গ্যাপ দিয়ে যেতে দেখতে লেট হয়ে গেল। ঠিক আছে, এবার গিয়ে একেবারে হোটেলে দেখা হবে। চলো তোমাদের রুম দেখাই। এই হচ্ছে আমাদের রুম, বিশাল বড় রুম, জাস্ট খেলাধুলো করা যাবে এত বড় রুম। এটা হচ্ছে আমাদের বেড, কিং সাইজের বেড। এদিকে একটা সাইড টেবিল, ফোন, সোফা, টেবিল, এখানে একটা হিটার, ইলেকট্রিক কেটেল, দুটো গ্লাস, কাপ, চা কফি বানানোর সরঞ্জাম, জল। আচ্ছা, জলটা যদিও একটা ছোট্ট জল, ঠিক আছে, নো প্রবলেম। টিভি, সেট টপ বক্স, এখানে হলো আয়না, কাবার্ডে একটা এক্সট্রা কম্বল আছে, আর এটা হলো বাথরুম।
সব আছে, গিজার আছে, শাওয়ার আছে, কোমোড, বেসিন, দুটো টাওয়াল। হ্যাঁ, যথেষ্ট বড়, যথেষ্ট বড়।